1901 সালের 6 জুলাই এই মহামানবের জন্ম হয়েছিল। বাবা ছিলেন বাংলার বাঘ বলা হয় যাকে, সেই আশুতোষ মুখোপাধ্যায়, তার যোগ্য পুত্র আশুতোষ মুখোপাধ্যায়ও ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শ্যামাপ্রসাদের মা ছিলেন যোগমায়া দেবী। আমার সৌভাগ্য হয়েছিল এই আশুতোষ কলেজে পড়ার। এটি একসঙ্গে 3টি কলেজ, যেটা একটু আগে এপিএম স্যার বললেন যে দেতে যে কলেজটা হতো সেটি ছিল বাবার নামে আশুতোষ কলেজ। মর্নিংয়ে যে কলেজটা হয় সেটি হচ্ছে তার মায়ের নাম যোগমায়া দেবী কলেজ। রাত্রে যেটা হয় সেটা শ্যামাপ্রসাদ কলেজ। সুতরাং কলকাতার বুকে দ্বিতীয় কোনো কলেজ নেই এইভাবে একই সঙ্গে সকাল, দুপুর এবং রাত্রে 3টি শিফটে কলেজ হয়। এটা বললাম শুধু কলেজের কথা। এবার আসবো যার আজকে মৃত্যুদিন, সেই মহামানবের। ঠিক অল্প বয়স, যেটা আগেই বললাম, 1901 সাল যখন জন্ম হয় তার কয়েকদিন পরেই অর্থাৎ 1905 সালে বাংলা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভক্ত হয়। লর্ড কার্জন বাংলা ভাগ করেছিলেন তার প্রশাসনিক সুবিধার জন্য, কিন্তু মূল উদ্দেশ্য ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাকে দ্বিখণ্ডিতকরণ। সেই ছোট বয়স থেকেই শ্যামাপ্রসাদের মনে এই দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং যখন আস্তে আস্তে তিনি বড় হন, এই বাংলা বিভাগকে তিনি কোনো অবস্থায় মেনে নিতে পারেননি। যেহেতু এই বাংলা ছিল বাংলার বেশিরভাগ পোর্শন, অর্থাৎ পূর্ববঙ্গ, এখন যেটা বাংলাদেশ, তখন ওটা ছিল পাকিস্তানের পূর্ববঙ্গ, আর এই পাশটা ছিল পশ্চিমবঙ্গ। ওদিকে ছিল মুসলিম অধ্যুষিত অঞ্চল আর পূর্ববঙ্গ, এই পশ্চিমবঙ্গ এটি ছিল হিন্দু অধ্যুষিত অঞ্চল। যখন উনি আস্তে আস্তে বড় হতে শুরু করেন, ওনার মনে কিন্তু এই বাংলা বিভাজন সেই স্কুলিংয়ের মতো আস্তে আস্তে বড় হতে শুরু করে। উনি কোনোদিন এটা মেনে নিতে পারেননি। আর এদিকে মুসলিম লীগ, মোহাম্মদ আলী জিন্না, ওনার একটাই কথা ছিল ধর্মের ভিত্তিতে স্বাধীন সার্বভৌম পাকিস্তান। সুতরাং এইভাবে দুজনের মধ্যে প্রকারান্তরে কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল। এরপর দীর্ঘদিন পরে যখন ওনার 33 বছর বয়স, এত অল্প বয়সে কেউ আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারেননি। উনি নিয়োজিত হয়েছিলেন। তার আগে উনি ব্যারিস্টারি পাশ করেছিলেন এবং রাজনীতিতে বিভিন্নভাবে তিনি জড়িয়ে পড়েছিলেন। যদিও প্রথম জীবনে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে বিভিন্ন বিষয়ে কংগ্রেসের সঙ্গে মতান্তর ঘটেছে এবং তিনি কংগ্রেসকে ত্যাগ করেছেন। একবার নয়, কয়েকবার। 1929 সালে তিনি প্রাদেশিক আইনসভার প্রথম সদস্য হন। তার কয়েকদিন পর 1930 সালে আবার কংগ্রেস থেকে তিনি মতবিরোধের কারণে কংগ্রেসকে ত্যাগ করেন এবং হিন্দু মহাসভায় যোগ দেন, অর্থাৎ তিনি নিজেই এটি প্রতিষ্ঠা করেন। তারপর 1930 সালে উনি নির্দল হিসাবে আবার এই বেঙ্গল অ্যাসেম্বলিতে জয়লাভ করেন। এটা ছিল ওনার এক বড় কৃতিত্ব। এরপর যখন ভারতে স্বাধীনতার আন্দোলন শুরু হওয়ার শেষ মুহূর্তে নেতাজি দেশ ত্যাগ করেছেন। ভারতের স্বাধীনতার আন্দোলনে প্রধান ভূমিকা কে গ্রহণ করবেন?
তখন সেই মোহাম্মদ আলী জিন্নাহ এবং মুসলিম লীগের সঙ্গে ভারতের জাতীয় কংগ্রেসের যে সমস্ত নেতা নেত্রী ছিলেন তাদের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হয়। সেই মতবিরোধের মধ্য থেকেই শ্যামাপ্রসাদ আবার উনি ওনার প্রতিভার বিস্ফোরণ ঘটান। কি করে কিভাবে সেটা একটি গল্পের মতো হলেও সেটাই বাস্তব সত্য। আমরা সেই ইতিহাস আদৌ কিন্তু জানি না। এদিকে ঠিক 1945 সাল অর্থাৎ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে ভারতবর্ষ এবং সেই যাকে বলা হয় পূর্ববঙ্গ, সেই পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। 1946 সালে তখন সেই কলকাতা দাঙ্গা এবং নোয়াখালী দাঙ্গা, যা হিন্দু সমাজের মধ্যে ভীষণ বেদনার সৃষ্টি হয়। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেটাকে কোনো অবস্থায় মেনে নিতে পারেননি এবং তিনি তখন জাতীয় কংগ্রেসের যে সমস্ত নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে বিভিন্নভাবে একত্রিত করেন। একত্রিত করে সিদ্ধান্তে আসেন যেমন করেই হোক বাংলাকে মুসলিমদের হাত থেকে রক্ষা করতে হবে, অর্থাৎ এই পশ্চিমবঙ্গ। তখন পূর্ববঙ্গ ওখানে যেহেতু ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ, ওখানকার আইনসভায় ওরা ভোটাভুটি করে ওটা মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত হয়। আর পশ্চিমবঙ্গে যেহেতু এটি বেশিরভাগই ছিল হিন্দু অঞ্চল বা হিন্দু প্রভাবিত, হিন্দুদের মধ্যে প্রাদেশিক আইনসভায় এই যে ভোট হয় সেই ভোটাভুটিতে জয়লাভ করে এবং পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হয়। এখানে অনেকেই পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার ক্ষেত্রে অংশগ্রহণ করেছিলেন। অনেকে অংশগ্রহণ করলেও সকলকে একত্রিত করে যে কাজটি করেছিল তিনি কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অর্থাৎ পশ্চিমবঙ্গ সৃষ্টির ক্ষেত্রে অনেকেই অনেকভাবে সহযোগিতা করেছিলেন। তার মধ্যে যিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তিনিই ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যদিও ওনার একটি মাত্র ভোট ছিল, অনলি ওয়ান, তা সত্ত্বেও প্রাদেশিক আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সেটাই ছিল ডক্টর শ্যামাপ্রসাদের কৃতিত্ব। যেমন ভারতবর্ষের লৌহ মানব বলা হয়ে থাকে সর্দার বল্লভভাই প্যাটেলকে, ঠিক তেমনি বাংলার ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে বলতে হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি সমগ্র বাঙালি সমাজের যারা উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন তাদেরকে এক সূত্রে গেঁথেছিলেন এবং সেই মুসলিমদের হাত থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের হাত থেকে পূর্ববঙ্গ, এই পশ্চিমবঙ্গের যেটাকে বলা হচ্ছে এখন বাংলাদেশ, সেই মুসলিমদের হাত থেকে তিনি পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি করেছিলেন। আজ সেই ব্যক্তির মৃত্যুদিন। 1947 সালে দেশ যখন স্বাধীন হয় তখন জওহরলাল নেহরু তাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন এবং তিনি সেটা গ্রহণ করেছিলেন। এরপর ভারতবর্ষ স্বাধীনতার কয়েকদিন পর যখন লিয়াকত এবং জিন্নার যে চুক্তি হয় সেই চুক্তির পর ডক্টর শ্যামাপ্রসাদের সঙ্গে মতান্তর ঘটে। তিনি কখনো চাননি এক ভারতবর্ষে দুটি আইন চালু হোক, তাই তিনি 370 ধারা বিলোপের জন্য আন্দোলন শুরু করেন।
জম্মু কাশ্মীর ভারতের একটা রাজ্য, সুতরাং তার জন্য আলাদা সুযোগ সুবিধা, আলাদা সব কিছু হবে, সেটা তিনি মেনে নিতে পারেননি। এই জন্য 1950 সালে তিনি সেই জম্মু কাশ্মীর যেতে চেয়েছিলেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেটা মেনে নিতে পারেননি। তার সঙ্গে ওনার মতবিরোধ ঘটে। এর কয়েকদিন পর 1953 সালে আবার তিনি সেই জম্মু কাশ্মীরে যান। জম্মু কাশ্মীরে গেলে ওখানকার যে মন্ত্রী তাকে অ্যারেস্ট করেন এবং হয়তোবা জওহরলাল নেহরুর ইচ্ছায় ওখানে অ্যারেস্ট হতে বাধ্য হয়েছিল এবং কারারুদ্ধ অবস্থায় তাকে পাওয়া যায়। ঠিক এই সময় আর এক রত্ন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি ডক্টর শ্যামাপ্রসাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং ডক্টর শ্যামাপ্রসাদ একটা চিঠি লিখে অটলজিকে বলেছিলেন যে আপনি ফিরে যান, আর আমি এখানে যে অবস্থায় আছি এখানে এই অবস্থায় আমি থেকে যাই। তার কয়েকদিনের মধ্যে এই বন্দি অবস্থায় এই মহামানবের মৃত্যু ঘটে। আমরা হয়তো এই ইতিহাস জানি না, কিন্তু আমাদের সকলকে আজ খুবই উৎসাহিত করে এগুলো জানার জন্য। তার সেই যে কাজকর্ম তিনি করেছেন সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটা আশা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।